আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 262 পাতায় যে 2 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। 1 দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী হল সিন্ধু। মেগালিথ বলা হয় বড় পাথরের সমাধিকে। মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ। বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত বৌদ্ধ ধর্মের দীক্ষা দেন অশোককে। কার্যাফন হল মুদ্রার নাম। দাক্ষিণাত্যের কালো মাটিতে চাষ ভালো হতো তুলোর। চরক সংহিতা হল চিকিৎসা বিষয়ক গ্রন্থ। নাগানন্দ নামক নাটকটি রচয়িতা হলেন, এটা হবে হর্ষবর্ধন। পৃথিবী গোলাকার ও নিজের অক্ষের ওপর পৃথিবী ঘুরছে, এটা হবে আর্যভট্ট। হেরোডোটাস ছিলেন ঐতিহাসিক। মেগাস্থেনের দূত ছিলেন সেলুকাসের। আরামীয় হলো ভাষা। যবনিকা হলো নাটকের পর্দা। নির্বাণ শব্দের অর্থ হলো মুক্তি। এবার দেখো 2 দাগে দেয়া হয়েছে বেমানান শব্দটি বেছে লেখো। বেমানান হয়ে যাবে মহাকাব্য, এখানে 2 বেমানান হয়ে যাবে পাটলিপুত্র, 3 বেমানান হবে ফাসিয়ান, 4 বেমানান হয়ে যাবে নৃপতি। 4 বেমানান হবে ফাসিয়ান, 3 বেমানান হবে ফাসিয়ান, 4 হয়ে যাবে নৃপতি। 3 দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো। অশোক হয়ে যাবে মগধরাজ, ভীম কদফিসিয়াস হয়ে যাবে দমঅর্থ, বিশাখ দত্ত হয়ে যাবে মুদ্রা রাক্ষস, আর রুদ্রদামন হয়ে যাবে জুনাগড় প্রশস্তি। 4 দাগে দেখো শূন্যস্থান পূরণ করো। আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান হলো ঋগ্বেদ। পরেরটা 45 বছর ধর্মপ্রচারের পর কুশীনগরে গৌতম বুদ্ধ মারা যান। উপমহাদেশে আলেকজান্ডারের অভিযানের সময় মগধের সিংহাসনে ছিলেন নন্দরাজারা। পাণিনি কর্তৃক লিখিত ব্যাকরণ বইয়ের নাম হলো অষ্টাধ্যায়ী। 5 দাগের সম্পূর্ণ একটি বাক্যে উত্তর দাও। 1 ঘোড়ায় বসে পিছনে ঘুরে তীর ছোঁড়ার কায়দা কারা চালু করেন, এটা হবে পল্লবরা। সূর্য সিদ্ধান্তের রচয়িতার নাম কি, বরাহমিহির। রূপক কি? তোমাদের ইতিহাস বইয়ের 107 পাতায় রয়েছে। দেখো, সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে রূপোর মুদ্রা প্রথম চালু করা হয়, তার নাম ছিল রূপক। কোন আমলে নুনকে খনিজ দ্রব্যের মধ্যে ধরা হতো, এটা হবে মৌর্য। জৈন ধর্মের প্রচারকদের কি বলা হয়, তীর্থঙ্কর। আইহোল প্রশস্তি কে লিখেছিলেন? দেখো, দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি আইহোল প্রশস্তি লিখেছিলেন। গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল, সিদ্ধার্থ। ব্রিজিদের রাজধানীর নাম কি ছিল, বৈশালী। টানা ও পোড়েন কি? টানা ও পোড়েন হচ্ছে 2 রকমের সুতো, কাপড় বোনায় ব্যবহার হতো। বিদ শব্দের অর্থ কি, জ্ঞান। জৈন ধর্মের মূল উপদেশগুলি কটি ভাগে সাজানো হয়েছিল, 12টি। বর্ধমান মহাবীর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, এটা হবে খ্রিস্টপূর্ব 540 অব্দে, খ্রিস্টপূর্ব হবে। 6 দেখো টিকা লেখো। 1 হচ্ছে গুহাবাস। লিখবে যে গুহাবাস ছিল মূলত সন্ন্যাসীদের বাসস্থান। গুহাবাস কৃত্রিমভাবে বানানো হতো। প্রথমে পাহাড় কেটে গুহা তৈরি করা হতো, সেই গুহাগুলির ভিতরে মানুষ বাস করত বলে এগুলিকে গুহাবাস বলা হয়। আর সম্রাট অশোক ও তার পরবর্তী মৌর্য সম্রাটগণ অনেক গুহা তৈরি করেছিলেন। এই গুহাবাসগুলিতে আজীবিক সন্ন্যাসীরা বসবাস করত। 2 দেখো সঙ্গম। আচ্ছা, তোমরা এটা 115 পাতায় পাচ্ছ। এই দক্ষিণ ভারতে থেকে শুরু হয়েছিল পর্যন্ত লিখবে। পরেরটা দেখো স্ত্রীধন। দেখো, এইখান থেকে তোমরা এতটা লিখবে। এটা গুপ্ত আমলেও করবে, হ্যাঁ, এইটা গুপ্ত করবে, এতটা লিখবে। এই যে তোমরা এটাও লিখতে পারো।
সাধারণভাবে সম্পত্তির উপর নারীদের অধিকার স্বীকৃত ছিল না, তবে ধর্মশাস্ত্রসমূহে ও অর্থশাস্ত্রে স্ত্রীধনের উল্লেখ আছে। বিবাহের সময় প্রাপ্ত উপহার সামগ্রী, পিতা মাতা ও আত্মীয় পরিজনদের দেওয়া সম্পদ বা সম্পত্তি স্ত্রীধন হিসেবে পরিচিত ছিল। স্ত্রীধনের ওপর কন্যার অধিকার স্বীকৃত হলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে স্বামী স্ত্রীধন নিয়ন্ত্রণ করার অধিকারী ছিলেন। এটাও তোমরা লিখতে পারো। পরেরটা দেখো, মহামাত্র। দেখো এই যে সম্রাট অশোকের, এখান থেকে লিখবে, লিখে তোমরা চলে যাচ্ছ পরের পাতায়, 83 পাতাতে চলে যাচ্ছ তোমরা। 83 পাতার এই হতো পর্যন্ত লিখবে। পরেরটা দেখো, অষ্টাঙ্গিক মার্গ। এই যে অষ্টাঙ্গিক মার্গ, এই দুঃখ থেকে হয় পর্যন্ত লিখবে। দেখো সাম্রাজ্য, এই সাম্রাজ্য থেকে এই হতেন না পর্যন্ত এতটা লিখবে। এবার দেখো আর্যভট্ট, এই যে এই গুপ্ত যুগে থেকে চন্দ্রগ্রহণ হয় পর্যন্ত লিখবে। আচ্ছা, এটাও লিখতে পারো আর্যভট্ট। সাতেরটা দেখো, 4-5টি বাক্যে উত্তর দাও। মৌর্য আমলের অবসর সময় কাটানোর উপায়গুলি উল্লেখ করো। এই যে দেখে নাও, এই মৌর্য আমলের থেকে হতো পর্যন্ত লিখবে। পরেরটা অগ্রহার ব্যবস্থা কি? লিখবে যে গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে অগ্রহার ব্যবস্থা বলো। তোমরা এইখান থেকে লিখবে, এই গুপ্ত আমলে বাংলায় পাওয়া তাম্রলেখকগুলিতে জমি কেনা বেচার কথা বলা যায়। বহু ক্ষেত্রে একটি জমি প্রথমে কেনা হতো, তারপরে ওই জমি ব্রাহ্মণ বা বৌদ্ধ বিহারকে দান করা হতো। ওই দান করা জমিগুলি সাধারণত করের আওতায় পড়তো না। গুপ্ত ও গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে এই জমিদানকে অগ্রহার ব্যবস্থা বলা হয়। নালন্দা মহাবিহারের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই দেখো, এই নালন্দা থেকে পরাতেন পর্যন্ত লিখবে। মহাজন পদ কিভাবে সৃষ্টি হলো তা বর্ণনা করো। তোমরা এই প্রাচীন ভারতে থেকে পরিণত হয় পর্যন্ত লিখবে। পরেরটা হচ্ছে তাম্রলিপ্ত কি? এই যে তাম্রলিপ্ত কি, এটা লিখবে এখানটা। আচ্ছা, এইবার দেখো 8-এর দাগে 7-8টি বাক্যে উত্তর দাও। ফাসিয়ানের বর্ণনা অনুযায়ী ভারতীয় উপমহাদেশের সমাজ সম্পর্কে আলোকপাত করো। এই যে এটা লিখবে। জাতিভেদ প্রথা কঠোর হওয়ার ফলে চিকিৎসা বিজ্ঞান চর্চায় কি কি সমস্যা তৈরি হয়েছিল? এই যে এখান থেকে এই যে জাতিভেদ প্রথা থেকে লিখবে। এই তৈরি হয় পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ ভারতীয় উপমহাদেশের সমাজে নতুন ধর্মের চাহিদা সৃষ্টির কারণগুলি কি কি ছিল? এখানটা লিখবে, এখানটাও লিখবে। এতটা লিখবে। ভারত ও বহির্বিশ্বের মধ্যে যোগাযোগের মাধ্যমগুলি আলোচনা করো। এই যে উপর থেকে লিখবে। এই পার্শ্বিকটা পর্যন্ত লিখবে, এই প্রাচীন থেকে। পরের প্রশ্ন, মগধ সবচেয়ে শক্তিশালী মহাজন পদে পরিণত হওয়ার মূলে কি কি কারণ ছিল? এই রাজতান্ত্রিক থেকে পরিণত হয় পর্যন্ত লিখবে। তাহলে আমার প্রিয় 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তা 262 পাতা যে 2 নম্বর স্কুল হয়েছে, সেখানে তোমাদের 6ষ্ঠ শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের
ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে, আমি তার উত্তরগুলো দেখেছিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।